এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের কলম বিরতি। মেহেরপুরে আশঙ্কাজনকভাবে বাড়ছে অপমৃত্যু। এবং বিডিআর বিদ্রোহ, কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিস বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করেছেন শুল্ক, ভ্যাট ও কর কর্মকর্তা কর্মচারীরা। এ অধ্যাদেশ বাতিলের দাবিতে দেশব্যাপী সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত কলম বিরতি পালন করেছেন তারা। বরিশালে আন্দোলনকারীরা বলেন, এনবিআরকে 2 ভাগে বিভক্ত করায় কর আদায়ের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে। দেশের অন্যান্য স্থানের মতো বেনাপোল কাস্টমস হাউসে কলম বিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। ফলে দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল আমদানি রপ্তানি কার্যক্রম। বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানের মতো ময়মনসিংহেও কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জে এনবিআরের কর অঞ্চলে কর্মকর্তা ও কর্মচারীরাও কলম বিরতি পালন করেছেন। এনবিআর সহ কাস্টমস, ভ্যাট ও শুল্ক পর্যায়ে কার্যালয়ে শনিবারেও থাকবে কলম বিরতি। এই মুহূর্তে রাজধানীর এনবিআরে ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে চলে যাচ্ছি। মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র মোস্ট সদস্য চেয়ারম্যান হিসেবে পদায়নের কথা লেখা থাকা সত্ত্বেও বিগত সময়ের প্রায় সব চেয়ারম্যানই এসেছেন কাস্টমস ও কর ক্যাডারের বাইরে থেকে। প্রত্যেক চেয়ারম্যানের গড় মেয়াদ মাত্র 1 বছর 7 মাস। চেয়ারম্যানদের স্বল্প মেয়াদ এবং আয়কর আইন, কাস্টমস আইন, ভ্যাট আইন ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতার অভাবে বোর্ডের অভ্যন্তরীণ ও প্রশাসনিক ব্যবস্থার কার্যকারিতা হ্রাস করেছে। 1979 সালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গঠিত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডকে উক্ত বিভাগের রাজস্ব উইং হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও বাস্তবে এনবিআর নিজস্ব ক্ষমতা ও স্বাতন্ত্র্য প্রয়োগ করতে পারেনি। বরং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়, যার ফলে একই ব্যক্তির অধীনে 2 গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব কেন্দ্রীভূত হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ ধরনের কেন্দ্রীভূত ক্ষমতা থাকায় বোর্ডের নীতি নির্ধারণী ও প্রশাসনিক কর্মকাণ্ডে ভারসাম্যহীনতা ও সমন্বয়হীনতা সৃষ্টি করেছে। বোর্ডের নীতি নির্ধারণী ও প্রশাসনিক কর্মকাণ্ডে ক্ষমতার ভারসাম্যের অভাব একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজস্ব প্রশাসন গঠনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে প্রতি 100 টাকা রাজস্ব আদায়ের বিপরীতে ব্যয়ের পরিমাণ মাত্র 31 পয়সা, যা বৈশ্বিক বিবেচনায় সর্বনিম্ন। তুলনামূলক বিচারে দেখা যায়, পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি 100 রুপি রাজস্ব আদায়ের বিপরীতে ব্যয় হয় 61 পয়সা, মালয়েশিয়াতে 100 রিঙ্গিত রাজস্ব আদায়ের বিপরীতে ব্যয় হয় 1 রিঙ্গিত, জাপানে প্রতি 100 ইয়েন রাজস্ব আদায়ের বিপরীতে বিনিয়োগ করা হয় 1.7 ইয়েন। অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড অপ্রতুল বিনিয়োগের মধ্যেও স্বাধীনতার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ড গড়ে 16.4% প্রবৃদ্ধিতে রাজস্ব আহরণ করেছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ফলাফল হিসেবে চিহ্নিত করা যায়। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, রাজস্ব আহরণ সংক্রান্ত বিনিয়োগের সাথে কর জিডিপি অনুপাত উন্নয়নের সরাসরি সম্পর্ক রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান সাংগঠনিক কাঠামোয় 2 স্তর বিশিষ্ট প্রশাসনিক অনুমোদন ব্যবস্থা বিদ্যমান। বোর্ডের নিজস্ব প্রশাসনিক কাঠামো থেকে অনুমোদনের পর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এই 2 স্তর অনুমোদন ব্যবস্থার কারণে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে মারাত্মক দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। সুতরাং নেতৃত্বের দুর্বলতা, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিচ্যুতি, প্রযুক্তিগত অগ্রগতি ও দক্ষ মানব সম্পদের অভাব এবং প্রয়োজনীয় বিনিয়োগের ঘাটতি, বিদ্যমান সাংগঠনিক কাঠামোর জটিলতা, এই সবকটি বিষয়ই জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ কার্যক্রমকে ব্যাহত করেছে। জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে একটি ধারণা হলো এটি একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। বাস্তবতা হলো দুর্নীতি বাংলাদেশের একটি বিস্তৃত কাঠামোগত সমস্যা, যা শুধু এনবিআর নয়, দেশের প্রায় প্রতিটি খাতেই কোনো না কোনোভাবে বিদ্যমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের খানা জরিপ বিশ্লেষণে দেখা যায়, 2023 সালের খাতভিত্তিক দুর্নীতির তালিকায় কর ও কাস্টমসের অবস্থান ছিল 14তম।
এনবিআর কর্মকর্তাদের কলম বিরতির পরে এখন সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনের কিছু অংশ আপনাদের দেখালাম। অন্যান্য খবরে যাচ্ছি। মেহেরপুরে আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে অপমৃত্যুর ঘটনা। চলতি বছরের মাত্র 5 মাসে মারা গেছেন 70 জন, যার মধ্যে রয়েছে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা এবং পানিতে ডুবে মৃত্যু। উদ্বেগ উৎকণ্ঠায় জেলাবাসী। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় প্রতিদিনই মেহেরপুর জেলার কোনো না কোনো এলাকা থেকে আসছে অপমৃত্যুর খবর। সড়কে ঝরছে প্রাণ। এ বছরের জানুয়ারি থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত জেলায় অন্তত 70টি অপমৃত্যুর ঘটনা। আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, পারিবারিক সহিংসতা, কোথাও আবার ভবন ধসে মৃত্যু। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 45টি অপমৃত্যুর রেকর্ড করা হয়েছে। কেবল গত এপ্রিল মাসেই মৃত্যু হয়েছে 12 জনের। আর মে মাসের প্রথম 10 দিনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 13 জন। আমরা বিভিন্ন কারণে দেখেছি, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা, বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। ঠিক আছে, সচেতনতা না বৃদ্ধি করলে হবে না। আমাদের পারিবারিক কলহ বা যেগুলো আছে এগুলো আসলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা দরকার, রোড সেফটির দরকার। প্রতিটি ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে নাগরিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে। সড়কে উঠতি বয়সীদের বেপরোয়া গতির মোটরসাইকেল, তরুণদের হতাশা ও মানসিক চাপের কারণে এত অপমৃত্যু। সড়ক দুর্ঘটনায় যে মৃত্যুগুলো হয়ে থাকে আসলে এটা হয় অপরিপক্ক ড্রাইভারের কারণে, চালানোর অযোগ্য গাড়ি, সেই গাড়িগুলোকে এখানে ব্যবহারের উপযোগী করে অনুমোদন দেওয়া হচ্ছে। ওভার স্পিড গাড়ি চালাচ্ছে, ট্রাফিক রুল কিছুই জানে না। তো এইটা আমার মনে হয় বাবা মাও সতর্ক হওয়া খুব দরকার। অর্থনৈতিক টানাপোড়েন এবং সামাজিক ও পারিবারিক সম্পর্কের অবনতি এবং নৈতিক অবক্ষয়ের কারণেও ঘটছে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। ছেলেদের যে অপান্তীয় চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া মেটাতে না পারার কারণে অনেকে বলছে একটা মোবাইল কিনে দাও, অনেকে বলছে মোটরসাইকেল কিনে দাও, না দিলে আত্মহত্যা করবো, মারা যাবো। 3 জন ছাড়া 4 জন ছাড়া তারা মোটরসাইকেল ড্রাইভিং করছে না, যেখানে এখানে সড়ক হলো আইনে এটা হয় না। পারিবারিক মূল্যবোধ একজন মানুষের সারা জীবনের পাথেয়। মানসিক অস্থিরতা ও অবক্ষয় থেকে রক্ষা পেতে সহনশীল সমাজ এবং সুস্থ সাংস্কৃতিক লালনই প্রকৃত সমাধান। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন 27 জন সাবেক বিডিআর সদস্য। বৃহস্পতিবার সকাল 10টা থেকে তারা মুক্তি পান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ সময় কারা ফটকে তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর স্বজনকে কাছে পেয়ে কারা ফটকে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আজ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগার থেকে 12 জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1 থেকে 5 জন এবং কেন্দ্রীয় কারাগার পার্ট 2 থেকে 10 জন মুক্তি পেয়েছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, বুধবার বন্দী 27 সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই করে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে শোনানো খবরের সাথে আরও যা থাকছে। নারায়ণগঞ্জ শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত। 17 মাস বন্ধের পর চালু হচ্ছে যশোরের বেঙ্গল টেক্সটাইল মিলস। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহাদাত নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত 12:30টার দিকে সিটি পার্ক গেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবকের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, শাহাদাত চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজশাহী নার্সিং কলেজে হামলা, পাল্টা হামলা ও মারধরের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে এ তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আজাদুল হক আজাদ, সদস্য সচিব সহকারী পরিচালক ডাক্তার আবু তালেহ, সদস্য হিসেবে ডাক্তার মনোয়ার তারিক সাবু, ডাক্তার মোর্শেদ জামান মিয়া এবং বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর 3 জন প্রতিনিধি রয়েছেন। এদিকে বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালে কর্মরত নার্স ও স্টাফরা। জেলা প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গাছ থেকে আম পাড়তে শুরু করেছেন রাজশাহীর আম চাষি ও বাগানীরা। সকাল থেকেই জেলার বিভিন্ন বাগান থেকে গুটি জাতের আম পেড়ে বাজারজাতকরণ করছেন তারা। সকাল থেকে যেমনটি বলছিলাম, ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আগামী 22 মে থেকে বাজারে উঠবে গোপালভোগ জাতের আম। এরপর ক্রমান্বয়ে 25 মে থেকে রানী পছন্দ বা লক্ষণভোগ, 30 মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত, 10 জুন থেকে ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, 15 জুন থেকে আম্রপালি ও ফজলি, 5 জুলাই থেকে বাড়ি 4, 10 জুলাই থেকে আশ্বিনা, 15 জুলাই থেকে গৌরমতি ও কাটিমন এবং বাড়ি 11 আম পাড়া যাবে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন গত বছরের তুলনায় ভালো হয়েছে বলে জানান আম চাষিরা। বাজারে আম 1200 থেকে 2000 টাকা মন দরে বিক্রি হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। বৃষ্টি আসলে পারা মুকুলগুলো আটকে যেত, আটকিলে পারা আমের ফলন একটু ভালো হতো। সেই কারণে আমের গুঁঠোগুলো ছোট হয়েছে আকারে। গতবারের তুলনাতে মানে মোটামুটি ইনশাল্লাহ ভালো এবার আমের ফলন আছে। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। দিনাজপুরের হিলি সীমান্তে ধান ক্ষেত থেকে একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সীমান্তের ঘাসুরিয়ার আদিবাসী পাড়া থেকে ড্রোনটি উদ্ধার করা হয়। দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন জানান, বুধবার হিলির ঘাসুরিয়া সীমান্ত এলাকায় ধান কাটার সময় প্রফুল্ল টপ্প নামে একজন আদিবাসী শ্রমিক ধান খেতে একটি ড্রোন পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে রাত 9টার দিকে হাকিমপুর হিলি থানার এসআই সুজা মিয়া টহলরত বিজিবি সদস্যদের নিয়ে প্রফুল্ল টপ্পর বাড়ি থেকে ড্রোনটি উদ্ধার করে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ড্রোনটি ভারতীয়। দীর্ঘ 17 মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে যশোরের অভয়নগরে অবস্থিত বেঙ্গল টেক্সটাইল মিলস। বিটিএমসির এই উদ্যোগে ফের আশায় বুক বাঁধছেন শ্রমিকরা। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় যশোর খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বেঙ্গল টেক্সটাইল মিলস। 1962 সালে 12,500 টাকু বিশিষ্ট মিলটি প্রতিষ্ঠা করেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের সুতা ও চামড়া ব্যবসায়ী হাজী নজির আহমেদের 3 ছেলে। 16.32 একর জমির উপর একই সীমানা প্রাচীরের মধ্যে বেঙ্গল টেক্সটাইলের স্বতন্ত্র 2টি মিল। 1966 সালে মিল 1 ও 1989 সালে শুরু হয় মিল 2 এর উৎপাদন। নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী মাসিক ভাড়ার চুক্তিতে মিল চালাতেন। কাজ করতেন 1000 শ্রমিক। দীর্ঘদিনের পুরাতন মেশিনের কারণে লোকসান হওয়ায় তিনি নতুন করে চুক্তি করেননি। 2023 সালের নভেম্বর মাসে বন্ধ হয়ে যায় মিলটি। ছেলেমেয়ে নিয়ে খুব দুরবস্থার ভিতর দিন যাপন করতেছি, যাতে মিলটি পুনরায় চালু হয় সেই জন্য সরকারের কাছে আমাদের দাবি। মিলটা যদি চালু হয় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটু ভালোভাবে চলতে পারবো। অযত্নে অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি, ভবনে ধরেছে ফাটল। মিল বন্ধ হওয়ায় শ্রমিক পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। মিল চালুর সংবাদে উচ্ছ্বসিত তারা। মিল চালু করতে কিছুটা সময় লাগবে, দ্রুত সময়ের মধ্যে মিল চালু করার উদ্যোগ নিয়েছেন। মিল চালু হলে 1000-এর অধিক শ্রমিকের কর্মসংস্থান হবে। বন্ধ থাকা 6টি টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিয়েছে বিটিএমসি, তার মধ্যে বেঙ্গল টেক্সটাইল মিলস একটি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বর্ষির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার।
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের কলম বিরতি। মেহেরপুরে আশঙ্কাজনকভাবে বাড়ছে অপমৃত্যু। বিডিআর বিদ্রোহ, কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন। নারায়ণগঞ্জ শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত। এবং ১৭ মাস বন্ধের পর চালু হচ্ছে যশোরের বেঙ্গল টেক্সটাইল মিল। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।